আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞান বন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এ অধ্যায়ের 4টি ফরম্যাট, 8টি রিকোয়ারমেন্ট সম্পর্কে ভালোভাবে শিখেছি। পাশাপাশি 1 নম্বর ফরম্যাট এবং 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 3 এবং 4 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে আসি 3 নম্বর ফরম্যাটটি দেখি। 3 নম্বর ফরম্যাটটি হলো ইউনিট বেসিস। এই ফরম্যাটটি অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকেও বিগত পরীক্ষায় অনেকবার প্রশ্ন করা হয়েছে। যেমন প্রবলেম নম্বর 13, এটি 2014 সালে আসছে। নাম্বার 14, এটি 2013 সালে পরীক্ষা দেওয়া হয়েছে। এবং প্রবলেম নম্বর 15, এটি 2001 সালে এসেছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। প্রবলেম নম্বর 16, এটি 2009 সালে এসেছে। নাম্বার 17, এটি 2010 সালে আসছে। নাম্বার 18, এটি 2016 সালে এসেছে ফিনান্স ডিপার্টমেন্টে। নাম্বার 19, এটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 16 সালে এসেছে। নাম্বার 20, এটি 17 সালে আসছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এবং 21 নাম্বার, এটি 2017 সালে আসছে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাট থেকে আমরা যে কোনো একটি অঙ্ক ভালোভাবে শিখে নিলে বাকিগুলো ইনশাল্লাহ আপনারা বাসায় করতে পারবেন। তাহলে আসি প্রথম শুরুতে প্রবলেম 13, 3 নম্বর প্রবলেমের শুরুতে ছিল, এটি আমরা দেখে আসি। এখান থেকেও আমাদের 8টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। রিকোয়ারমেন্ট 8টি আমি এখানে দিয়ে দিছি। তো প্রথম প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে 4টি রিকোয়ারমেন্ট। শিক্ষার্থীগণ, আমরা প্রবলেম নম্বর 13টি সমাধান করি। এটা বলা হয়েছে যমুনা কোম্পানি ডাটা রিলেটিং টু এক্সপেক্টেড অপারেশন ফর দ্য কামিং ইয়ার আর গিভেন বিলো। নিচে দেওয়া হলো সেলস 50,000 ইউনিট, 4 লক্ষ টাকা। 50,000 ইউনিট যদি 4 লক্ষ টাকা বিক্রি করা হয়, 4 লক্ষকে 50,000 দ্বারা ভাগ করলে 8 টাকা পার ইউনিট আসে। পারচেস প্রাইস অফ প্রোডাক্ট 2,40,000 টাকা, এটি ভেরিয়েবল কস্ট। কমিশন 10% অন সেল, অর্থাৎ 4 লক্ষ টাকার উপরে 10% গুণ করলে আসে 40,000 টাকা, এটি হলো কমিশন। টোটাল ভেরিয়েবল কস্ট 2,40,000 এবং 40,000 টাকা, মোট 2,80,000 টাকা। কন্ট্রিবিউশন হলো 4 লক্ষ টাকা থেকে 2,80,000 টাকা মাইনাস করলে 1,20,000 টাকা কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট 90,000 টাকা, প্রফিট 30,000 টাকা। 1,20,000 থেকে 90,000 মাইনাস করলে 30,000 টাকা হলো প্রফিট। এরপর নিচে বলা হচ্ছে দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ সাম কোয়েশ্চেন ফর ইয়ার্স টু অ্যান্সার ইচ সিচুয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার। নাম্বার 1, হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট? কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট কত? শিক্ষার্থীগণ, ইউনিট বেসিসে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বললে আমাদের দুইটি অ্যামাউন্ট বের করতে হবে। একটি হলো ব্রেক ইভেন ইন টাকা এবং আরেকটি হলো ব্রেক ইভেন ইন ইউনিট। তাহলে প্রথমে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সারটা দেখে আসি। ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট, উই নো দ্যাট, আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট ব্র্যাকেটে ছোট্ট করে লেখা হয়েছে ইন ইউনিট সমান সমান টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। যেমন পূর্বের রিকোয়ারমেন্টে, পূর্বের ফরম্যাটগুলিতে আমরা ব্রেক ইভেনের সূত্র ফিক্সড কস্ট বাই পিবি রেশিও দ্বারা করেছি। পিবি রেশিওর আরেকটি নাম ছিল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর জায়গায় এখানে লেখা হয়েছে কন্ট্রিবিউশন পার ইউনিট, কারণ এটি ইউনিট বেসিস। আর প্রশ্নের ভিতরে কন্ট্রিবিউশন অ্যামাউন্ট দেওয়া আছে, এটাকে 1,20,000 টাকাকে 50,000 ইউনিট দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন পার ইউনিট পাওয়া যাবে। তাহলে হিয়ারে আমরা এগুলি লিখে পাই। যেমন ফিক্সড কস্ট প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 90,000 টাকা, কন্ট্রিবিউশন পার ইউনিট 1,20,000কে 50,000 ইউনিট দ্বারা ভাগ করলে 2 টাকা 40 পয়সা, এটি হলো কন্ট্রিবিউশন পার ইউনিট। এবার সূত্রে আমরা মানটি বসিয়ে পাই। 90,000কে 2.40 দ্বারা ভাগ করলে 37,500 ইউনিট বের হয়েছে, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে ব্রেক ইভেন ইন ইউনিট আমরা শিখে নিলাম। এবার আসি ব্রেক ইভেন ইন টাকা। যেহেতু আমাদের ইউনিটের সংখ্যা বের হয়েছে, ব্রেক ইভেন ইন ইউনিটের সাথে সেল প্রাইস পার ইউনিট গুণ করলে
ব্রেক ইভেন ইন টাকা পাওয়া যাবে। যেমন 37,500 সাথে 8 টাকা গুণ করেছে, এখানে 3 লক্ষ টাকা পাওয়া গেছে। ব্রেক ইভেন সেলস ইন টাকা। এখন 8 টাকা সেল প্রাইস, এটার জন্য আমরা হিয়ারে লিখে নিয়েছি সেল প্রাইস পার ইউনিট সমান সমান 4 লক্ষ টাকা সেল ডিভাইডেড বাই 50,000 ইউনিট, ভাগ করলে হয় 8 টাকা পার ইউনিট। এটি হলো সেল প্রাইস। এবার আসি 2 নম্বর রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে। প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইউনিট সেল উড গিভ ইউ এ প্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,65,000, অর্থাৎ 1,65,000 টাকা মুনাফা করতে চাইলে কত ইউনিট সেল করতে হবে, কত ইউনিট সেল করলে 1,65,000 টাকা লাভ হবে। তাহলে আসি আমরা প্রথমে রিকোয়ারমেন্ট 2 দেখি, ক্যালকুলেশন অফ টার্গেট সেলস হোয়েন প্রফিট 1,65,000 টাকা। টার্গেট সেলের সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। শিক্ষার্থীগণ, ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে 90,000 টাকা, আর প্রফিট টার্গেট প্রফিট দেওয়া হয়েছে 1,65,000 টাকা ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা পূর্বে নির্ণয় করে নিয়েছি হিয়ারে, এখানে 2 টাকা 40 পয়সা। তাহলে ক্যালকুলেশন করে পেয়েছি 1,06,250 ইউনিট বিক্রি করতে হবে। এটি অ্যান্সার, যে 1,06,250 ইউনিট বিক্রি করলে আমাদের প্রফিট হবে 1,65,000 টাকা। এটি হলো টার্গেট সেলস ইন ইউনিট। শিক্ষার্থীগণ, এবার আসি 3 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে ইফ দ্য কোম্পানি কুড সেল 50,000 ইউনিট, যদি কোম্পানি 50,000 ইউনিট সেল করতে চাই, অ্যান্ড ওয়ান টু প্রি ট্যাক্স প্রফিট, এবং প্রফিট যদি তারা করতে চায় অফ টাকা 1,65,000, হোয়াট প্রাইস উড ইট হ্যাভ টু চার্জ, তাহলে সেল প্রাইস কত চার্জ করতে হবে। অর্থাৎ 1,65,000 টাকা লাভ করবে এবং মাত্র 50,000 ইউনিট সেল করবে। যেখানে আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে দেখেছি 1,65,000 টাকা লাভ করতে চাইলে কত ইউনিট বিক্রি করতে হবে, তাতে উত্তর আসছে 1,06,250 ইউনিট। কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর বলছে যে আমরা লাভ করব 1,65,000 টাকা, কিন্তু বিক্রি করব মাত্র 50,000 ইউনিট। তাহলে সেল প্রাইস বাড়াতে হবে, এবং সেই সেল প্রাইস কত হবে সেটি প্রশ্ন করা হলো হোয়াট প্রাইস উড ইট হ্যাভ টু চার্জ, সেল প্রাইস কত হবে এটি বের করতে হবে প্রশ্নে। তাই 3 নম্বর রিকোয়ারমেন্টটা আমরা ভালোভাবে দেখে আসি। ক্যালকুলেশন অফ সেল প্রাইস। লেট ধরে নিলাম যে সেল প্রাইস x টাকা। তাহলে শিক্ষার্থীগণ, আমাদের সেলসের সূত্র জানা আছে, সেল সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এটি হলো সেলসের সূত্র। এবার আসি, সেলস প্রশ্নে বলা হচ্ছে 50,000 ইউনিট। শিক্ষার্থীগণ, এটা আমরা আবার পুনরায় লিখেছি সেল সমান সমান ভেরিয়েবল কস্টকে আমি এবার 2 ভাগে ভাগ করে দিয়েছি, যেমন পারচেজ প্রাইস এবং কমিশন, এটি আলাদা করেছি ভেরিয়েবল কস্টকে। আর ফিক্সড কস্ট 90,000 আছে, প্রফিট 1,65,000 প্রসেস সাপ্লাই দেওয়া আছে। কমিশন আর পারচেজ প্রাইস আলাদা করার কারণ হচ্ছে, আমরা মূল প্রশ্নে আবার ফিরে আসি, এখানে দেওয়া হয়েছিল পারচেজ প্রাইস 2,40,000 টাকা 50,000 ইউনিটের জন্য, আর কমিশন ওয়ান সেল লেখা ছিল 10%। শিক্ষার্থীগণ, যদি বলা হতো ওয়ান পারচেজ তাহলে আমাদের আলাদা করার প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু বলা হচ্ছে ওয়ান সেল, অর্থাৎ সেল যে 4 লক্ষ টাকা তার উপরে হবে 10%। কিন্তু আমাদের এখানে পারচেজের সাথে কমিশনের সম্পর্ক নেই, এই কমিশনটা হলো সেলসের সাথে সম্পর্ক, এই জন্য আলাদা করে দেখানো হলো। আবারও আসি রিকোয়ারমেন্ট 3-তে, লেখা হলো সেলস হচ্ছে 50,000 ইউনিট গুণন সেল প্রাইস x টাকা। x আমরা ধরে নিয়েছিলাম সেল প্রাইস x। এবার আসি, পারচেজ 2,40,000 টাকা, কমিশন অন সেল 10% অন সেল বলা হয়েছে, যেহেতু এখানে সেল হচ্ছে 50,000 x, তাহলে 50,000 x এর উপরেই 10% গুণ করতে হবে, এটি ব্র্যাকেট দিয়ে রাখা হলো। এবার আসি, ফিক্সড কস্ট 90,000 এবং প্রফিট 1,65,000। পরবর্তী লাইনে আমরা আসি, 50,000 x সমান সমান অ্যামাউন্টগুলো যোগ করে ফেলি, যেমন এখানে ছিল 2,40,000 টাকা আর 90,000 টাকা এবং 1,65,000 টাকা, এই তিনটি ফিগার যোগ করলে আসে 4,95,000 টাকা। আর ব্র্যাকেটের ভিতরে 50,000 x ইন্টু 10%, এতে আসে 5,000 x। শিক্ষার্থীগণ, এবার আসি, এ পাশের 5,000 x যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে -5,000 হয়ে যাবে, 50,000 থেকে 5,000 মাইনাস করা যাবে। তো x যেহেতু বাম পাশে ছিল 50,000 x, ডাইন পাশের 5,000 x নিয়ে আসলাম
বাম পাশে মাইনাস করে দেওয়া হলো সমান সমান 4,95,000 টাকা। 50 থেকে 5,000 মাইনাস করলে থাকে 45,000 এক্স সমান সমান 4,95,000। তাহলে এক্স সমান সমান 4,95,000 ডিভাইড বাই 45,000 ভাগ করলে আসে 11 টাকা। অতএব সেল প্রাইস 11 টাকা যদি আমরা চার্জ করি সেক্ষেত্রে প্রফিট আমাদের 1,65,000 টাকা হবে। এটি আনসার। লিখে দেওয়া হলো সেলিং প্রাইস পার ইউনিট 11 টাকা। এবার আসি 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটি বলা হচ্ছে ইফ দ্য পারচেজ প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, যদি পারচেজ প্রাইস 10% বৃদ্ধি পায়, হোয়াট ভলিউম ইউনিট উড বি রিকোয়ার্ড টু আর্ন এ আফটার ট্যাক্স প্রফিট অফ টাকা 1,18,800, দ্য ট্যাক্স রেট বিং 40%, যেখানে 40% ট্যাক্স রেট দেওয়া হলো। যে পারচেজ প্রাইস এখানে বৃদ্ধি পাবে, আবার প্রফিট তৈরি করতে হবে আফটার ট্যাক্স প্রফিট 1,18,800 টাকা। এটাকে বলা হয় টার্গেট সেল বের করতে হবে, যেখানে টার্গেট প্রফিট দেওয়া হয়েছে আমাদের আফটার ট্যাক্স, আবার ট্যাক্স রেটটাও দেওয়া হয়েছে সাপ্লাই 40%। শিক্ষার্থী এবার আসি আমরা এই মানটি বের করতে হবে টার্গেট সেলের সূত্র দিয়ে। যেহেতু এখানে প্রোডাকশন কস্ট বৃদ্ধি পেয়েছে তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট পরিবর্তন ঘটবে, তাই ওয়ার্কিং এর মাধ্যমে হিয়ারে আমরা একটা ওয়ার্কিং করে নেব, কন্ট্রিবিউশন পার ইউনিট আলাদা করে বের করতে হবে। 4 নম্বর অ্যান্সারটি দেখে আসি। প্রথমে আমরা সূত্রটি লিখলাম, উই নো দ্যাট, আমরা জানি টার্গেট সেল সমান সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বা ডিজায়ার্ড প্রফিট ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। এই কথাটি আসলো শুধুমাত্র আফটার ট্যাক্স বলার কারণে, নাহলে শুধুমাত্র টার্গেট প্রফিটই আমরা লিখতাম। এবার আসি নিচেই কন্ট্রিবিউশন পার ইউনিট পূর্বের সূত্র অনুযায়ী। এবার আসি এখানে আমাদের সাপ্লাই দেওয়া হয়েছে ফিক্সড কস্ট 90,000, সেল প্রাইস 8 টাকা পূর্বের ন্যায় আছে। কন্ট্রিবিউশন পার ইউনিট এটা তৈরি করতে হলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আগে তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ পারচেজ প্রাইস আমাদের পূর্বে দেওয়া ছিল 2,40,000 টাকা, এর বা 10% ইনক্রিজ হয় তাহলে 2,40,000 উপরে 10% গুণ করে তারপরে 2,40,000 সাথে যোগ করতে হবে। 10% করলে এখানে আসবে 24,000। এরপরে আসি কমিশন ভেরিয়েবল কস্ট ছিল, ভেরিয়েবল কস্ট 40,000 টাকা, যেহেতু সেল পরিবর্তন হয়নি সুতরাং কমিশন পরিবর্তন হবে না। এই তিনটি আইটেম যোগ করার পরে 50,000 ইউনিট দ্বারা ভাগ করলে ফলাফল আসছে 6 টাকা 6.08, অর্থাৎ 6 টাকা 8 পয়সা। এটি হলো ভেরিয়েবল কস্ট। সেল প্রাইস যেহেতু 8 টাকা, এবার ভেরিয়েবল কস্ট 6 টাকা 8 পয়সা মাইনাস করলে যেটি থাকে সেটা হলো কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে সূত্রে লিখে দেওয়া হলো উপরে ফিক্সড কস্ট 90,000 প্লাস প্রফিট আফটার ট্যাক্স 1,18,800 টাকা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 0.40 হোল ডিভাইডেড বাই 8 টাকা সেল প্রাইস থেকে মাইনাস 6.08, অর্থাৎ 6 টাকা 8 পয়সা ভেরিয়েবল কস্ট মাইনাস করলাম, কন্ট্রিবিউশন পার ইউনিট হয়ে গেল 1 টাকা 92 পয়সা। এবার ক্যালকুলেশন করে আমরা উপরে পেয়েছি 90,000 প্লাস 1,98,000 ডিভাইডেড বাই 1.92, এটি হলো কন্ট্রিবিউশন পার ইউনিট। উপরে অংশে আমরা যোগ করেছি 90,000 প্লাস 1,98,000 যোগ করেছি 2,88,000 ডিভাইডেড বাই 1.92, এটা দ্বারা ভাগ করার পরে রিকোয়ার্ড সেলস ইউনিট হয়েছে 1,50,000 ইউনিট। এটি হলো আমাদের টার্গেট সেলস ইন ইউনিট আনসার। শিক্ষার্থীগণ তাহলে আমরা ইউনিট বেসিসের একটি অঙ্ক ভালোভাবে শিখলাম, যেখানে 4টি প্রশ্ন করা হয়েছে। বাকি প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি বুঝতে পারবেন। এই অঙ্কটি পার্থক্য হলো যে পূর্বের সাথে এর পার্থক্য শুধুমাত্র ইউনিট কথাটি দেওয়া আছে, যার কারণে কন্ট্রিবিউশন পার ইউনিট আলাদা আলাদাভাবে ব্রেক ইভেন ইন ইউনিট এভাবে বের করতে হয়েছে। শিক্ষার্থীগণ পরবর্তী অঙ্কগুলো আরো সহজ আকারে দেওয়া আছে, যেমন এখানে পার ইউনিট দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে, কন্ট্রিবিউশন পার ইউনিট দেওয়া আছে, ফিক্সড কস্ট এবং নাম্বার অফ ইউনিটের সংখ্যা দেওয়া আছে। এবার আসি আমরা পরবর্তী ফরম্যাটে যাই। পরবর্তী ফরম্যাটটি ছিল 4 নম্বর ফরম্যাট টোটাল অ্যামাউন্ট বেসিস। শিক্ষার্থীগণ ইউনিট বেসিসের অঙ্কগুলি আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে আরো সহজে আপনার কাছে বোধগম্য হবে। ইজি প্লেস হ্যান্ডবুকতে সবগুলি বোর্ড প্রশ্ন সাজানো আছে আপনারা, এবং সমাধানগুলো অনেক সহজ করে দেওয়া আছে। ইজি প্লেস হ্যান্ডবুকটি সংগ্রহ করুন এবং বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করুন।
4 নম্বর ফরম্যাটটি ছিল টোটাল অ্যামাউন্ট বেসিস। এটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকেও অনেকবার বোর্ড পরীক্ষা দেওয়া হয়েছে। যেমন 22 নম্বর প্রবলেমটি 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে। 23 নম্বর প্রবলেমটি 2016 সালে অ্যাপিলেট অফ ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজে দেওয়া হয়েছে, এটি 16 সালে। এবং পরবর্তীতে এটি 24 নম্বর প্রবলেম, এটা 15 সালে এসেছে। এবং এটা 25 নম্বর প্রবলেম 17 সালে এসেছে। 26 নম্বর প্রবলেমটি এটিও 17 সালে এসেছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এই ফরম্যাট থেকে একটি অঙ্ক ভালোভাবে শিখে নিই। প্রথমে 22 নম্বর অঙ্কটি দেখি। 22 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে? এখান থেকেও আমাদের 8টি প্রশ্ন হতে পারে, আমি সেইগুলি আবার এখানে লিখে দিয়েছি। শিক্ষার্থীগণ, প্রথম প্রশ্নটি 16 সালে এসেছে। এটা বলা হচ্ছে মোমো কোম্পানি হ্যাজ ফিক্সড এক্সপেন্সেস 90,000 টাকা উইথ সেলস অ্যাট এ টাকা 3 লক্ষ অ্যান্ড প্রফিট অফ টাকা 60,000। ইফ ইন দ্য নেক্সট পিরিয়ড দ্য কোম্পানি সাফার্ড এ লস অফ টাকা 30,000, ক্যালকুলেট দ্য সেলস ভলিউম। সরাসরি প্রশ্নটি ছোট আকারে দেওয়া হয়েছে যে ফিক্সড কস্ট যদি 90,000 হয় এবং মোমো কোম্পানির সেল যদি 3 লক্ষ টাকা হয় এবং সেখানে প্রফিট যদি 60,000 টাকা হয়, তাহলে পরবর্তী বছরে যদি 30,000 টাকা লস করতে চাই, টার্গেট লস, তাহলে কত টাকা বিক্রি করতে হবে? টার্গেট সেল আমাদের বের করতে হবে। টার্গেট সেলের সূত্র আমরা পূর্বে শিখেছি, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভিআর। যেহেতু বলা হচ্ছে এখানে টার্গেট লস, তাহলে প্রফিটের জায়গায় আমরা মাইনাস লস লিখে দিব। এইটুক পার্থক্য ছাড়া আর কিছু পার্থক্য নেই। তো আমরা হিয়ারে মানগুলি লিখে ক্যালকুলেশন করে নিতে পারি। শিক্ষার্থীগণ, প্রথমে পিভিআর দেওয়া ছিল না, তাহলে পিভিআর এর সূত্র আমরা বের করব যে সেলস মাইনাস টোটাল কস্ট, কন্ট্রিবিউশন পাওয়া যাবে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে। এখানে আমাদের প্রথমে লিখেছি ভেরিয়েবল কস্ট রেশিও। ভেরিয়েবল কস্ট রেশিও যেমন সেলস ছিল 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার থেকে ফিক্সড কস্ট এবং প্রফিট মাইনাস করলে আমাদের মাইনাস করে আবার 3 লক্ষ সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে ভেরিয়েবল কস্ট রেশিও পাওয়া গেল 50%। তাহলে পিবি রেশিও হবে 100% থেকে ভেরিয়েবল কস্ট রেশিও 50% মাইনাস করলে পিবি রেশিও 50% পাওয়া যাবে। এটি হলো পিভিআর। আর ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া আছে 90,000 টাকা এবং টার্গেট লস দেওয়া আছে 30,000 টাকা, এটা মাইনাস করা হলো, পিভিআর 0.5 দ্বারা ভাগ করা হলো। এখানে আমাদের উত্তর বের হলো 1,20,000 টাকা। এটি অ্যান্সার। 4 মার্কের জন্য বি পার্টে দেওয়া হয়েছে একটি রিকোয়ারমেন্ট মাত্র। 23 নম্বর প্রবলেমটি 16 সালে আসছে। এখানে বলছে দ্য কোম্পানি বাজেট ফর 2014 সাল ইজ, সেলস দেওয়া হয়েছে প্রথমে 15 লক্ষ টাকা, ভেরিয়েবল কস্ট দেওয়া হয়েছে 9 লক্ষ টাকা এবং ফিক্সড কস্ট দেওয়া হয়েছে 3 লক্ষ টাকা। শিক্ষার্থীগণ, প্রশ্ন করা হচ্ছে ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন ইন টাকা এবং প্রফিট দ্য প্রুভ দ্য রিজাল্ট। তাহলে প্রথমে ব্রেক ইভেন সেল চাওয়া হয়েছে। ব্রেক ইভেনের সূত্র আমরা জানি ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অথবা পিভি রেশিও। তাহলে ফিক্সড কস্ট প্রশ্নে সরাসরি বলা হয়েছে 3 লক্ষ টাকা, পিভি রেশিও দেওয়া নাই। তবে পিভি রেশিও বের করার সহজ সূত্র হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেল ইনটু 100। সেল ছিল 15 লাখ, ভেরিয়েবল কস্ট ছিল 9 লক্ষ, মাইনাস করে আবার 15 লক্ষ টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 40% হলো পিভিআর বা সিএমআর। 3 লক্ষ টাকা ফিক্সড কস্টকে 0.4 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 7,50,000। এটি হলো ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন সেল। Break even point is that point there are no difference between cost and revenue, that means there are no gain or loss, অর্থাৎ সেখানে কোনো প্রফিটও হয় না, লসও হয় না। শিক্ষার্থীগণ, তাহলে ব্রেক ইভেন পয়েন্টের আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রুভ দ্য রিজাল্ট। এই রিজাল্টটা সঠিক কিনা প্রমাণ করতে হবে। যেহেতু আমরা বলেছি ব্রেক ইভেনের সূত্রে যে ব্রেক ইভেনের সংজ্ঞা হলো যে সেখানে কোনো প্রফিট এবং লস কিছুই থাকবে না। তো আমরা এটা প্রমাণ করব। প্রথমে আসি, ব্রেক ইভেন সেল 7,50,000 টাকা, সেখান থেকে আমাদের ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হবে,
তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও শিক্ষার্থীগণ যেহেতু পিভি রেশিও এখানে 40%, তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও অবশ্যই হবে 60%। 7,50,000 উপরে 60% আমরা মাইনাস করে দিই। 7,50,000 উপরে 60% করলে 4,50,000 হয়, মাইনাস করলে থাকে 3 লক্ষ টাকা। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থেকে এবার ফিক্সড কস্ট মাইনাস করতে হবে। ফিক্সড কস্ট যেহেতু দেওয়া আছে 3 লাখ, 3 লাখ আমরা মাইনাস করলাম, তাহলে প্রফিট হলো নীল, অর্থাৎ প্রফিট এবং লস কিছুই থাকলো না। এটি হলো ব্রেক ইভেন সেল। আসলে তাহলে আমাদের ব্রেক ইভেন সেল উত্তরটি সঠিক আছে, এটি প্রমাণিত হলো। এবার আসি 24 নম্বর অঙ্কটি। এটি 2015 সালে এসেছে। এটিও টোটাল অ্যামাউন্ট বেসিস। শিক্ষার্থীগণ টোটাল অ্যামাউন্ট বেসিসে এখানে প্রস্তুত করা হয়েছে রিকোয়ারমেন্ট একটি নিচেই একবারে প্রশ্ন দেওয়া হয়েছে যে কম্পিউট দ্য ব্রেক ইভেন সেলস অ্যান্ড শো দ্য গ্রাফিক্যালি। এখানে ব্রেক ইভেন সেল দেখাতে হবে এবং ব্রেক ইভেনের গ্রাফ চার্টটি দেখাতে হবে। যেখানে সেলস অ্যামাউন্ট দেওয়া আছে 12 লক্ষ টাকা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 2,50,000 টাকা, ডাইরেক্ট লেবার দেওয়া আছে 2 লক্ষ টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 2,50,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,50,000 টাকা, ফিক্সড সেলিং এক্সপেন্স 70,000 টাকা, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স 80,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 40,000 টাকা। এটি ইনফরমেশন। এবার আমাদের তৈরি করতে হবে কম্পিউট দ্য ব্রেক ইভেন সেলস অ্যান্ড শো দ্য গ্রাফ। শিক্ষার্থীগণ যে কোনো একটি অঙ্কে যদি গ্রাফ দেখাতে হয় তাহলে ইউনিট দেখাতে হবে। ইউনিট না থাকলে কখনো গ্রাফ দেখানো যায় না, কারণ গ্রাফে ইউনিট থাকবে এক সাইডে এবং টাকা থাকবে আর এক সাইডে। নিচের সাইডে আমরা ইউনিট লিখেছি এবং এই পাশে টাকা দিয়ে একটি ব্রেক ইভেন চার্ট দেখানো হয়েছে। যেহেতু প্রশ্নটি অসঙ্গতি ছিল, এটি 2015 সালে প্রশ্নটি অসঙ্গতি ছিল যে কোনো ইউনিটের সংখ্যা দেওয়া নেই। আমি সমাধান করার সময় 50,000 ইউনিট ধরে অঙ্কটি সমাধান করা হয়েছে। তাহলে আসি ব্রেক ইভেনের সূত্র। প্রথমে ইন ইউনিট আমরা লিখলাম যে ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন ইন ইউনিট, ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে, সেগুলি আমরা অবশ্যই সাইটে লিখেছি। যেমন ফিক্স ছিল ফ্যাক্টরি ওভারহেড 2,50,000 টাকা এবং সেলিং এক্সপেন্স 70,000 টাকা আর অ্যাডমিন এক্সপেন্স আছে 40,000 টাকা। এই তিনটি যোগ করে টোটাল ফিক্সড কস্ট পাওয়া গেছে 3,60,000 টাকা। এটি হলো ফিক্সড কস্ট। আর কন্ট্রিবিউশন পার ইউনিট সেল প্রাইস দেওয়া আছে 12 লক্ষ টাকা, সেলকে 50,000 ইউনিট ধরেছি, 50,000 ইউনিট দ্বারা ভাগ করে কন্ট্রিবিউশন পার ইউনিট পেয়েছি আমরা 24 টাকা। এবার আসি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। টোটাল ভেরিয়েবল কস্ট আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। এই চারটি আইটেম যোগ করে 50,000 ইউনিট দ্বারা ভাগ করে আমরা পেয়েছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট 13 টাকা 60 পয়সা। 24 টাকা থেকে 13 টাকা 60 পয়সা মাইনাস করলে কন্ট্রিবিউশন পার ইউনিট আসে 10 টাকা 40 পয়সা। 3,60,000কে 10 টাকা 40 পয়সা দ্বারা ভাগ করলে আসে 34,615 ইউনিট। এটি হলো ব্রেক ইভেন ইন ইউনিট। এবার আসি ব্রেক ইভেন ইন ইউনিটকে সেল প্রাইস দ্বারা গুণ করলে আমরা ব্রেক ইভেন ইন টাকা পেয়ে যাব। টাকা পেয়েছি 8,30,760 টাকা। ঠিক আছে, এবার আসি আমরা গ্রাফ তৈরি করি ব্রেক ইভেন চার্ট। প্রথমে একটি গ্রাফ কাগজ নিব, নিয়ে নিচের অংশে আমরা ওএক্স এক্সিসে এখানে আমরা লিখব ইন ইউনিট, ইউনিটের সংখ্যাগুলো, এবং ও ওয়াই এক্সিসে এখানে আমরা টাকা লিখে রাখবো ইন টাকা। যেহেতু ব্রেক ইভেন ইন ইউনিট আছে 34,000, তাহলে গ্রাফের ঠিক মাঝ বরাবর আমরা ধরে নেব এখানে এই বরাবর হচ্ছে 34,615 ইউনিট এবং টাকা আছে 8,30,760 টাকা। এটা আমরা ধরে নিলাম এই বরাবর হচ্ছে 8,30,760 টাকা। টাকা এবং ইউনিটের রেখাটি উপরের দিকে এবং এই বরাবর উঠলো, ছেদ বিন্দুতে আমরা লিখে দিলাম এটি বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। এবার আসি ফিক্সড কস্ট। প্রশ্নে আমরা দেখেছি ফিক্সড কস্ট যোগ করে হয়েছে 3,60,000। তাহলে প্রথমে এটি যদি 8,30,000 হয়, তার নিচে এই বরাবর আমরা ধরে নিচ্ছি এখানে 3,60,000 টাকা। এটি হলো ফিক্সড কস্ট। সেক্ষেত্রে ফিক্সড কস্টের পরের থেকে শুরু হয় ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্টের এই বিন্দুতে এখান থেকে স্কেল আমরা স্কেল দিয়ে দাগটি দিব, স্কেল বাঁধায়। এরপরে আসি এই ব্রেক ইভেনের বরাবর উপরে চলে গেল, এটি হলো ভেরিয়েবল কস্ট রেখা। এখানে আমরা লিখেছি ভেরিয়েবল এবং ফিক্স, যেহেতু টোটালে এটা লিখে দিয়েছি টোটাল কস্ট। এবার আসি সেলস রেখা সর্বদা 0 থেকে ওঠে,
তাহলে 0 থেকে ঠিক ব্রেক ইভেন বিন্দু বরাবর উপরের দিকে চলে গেল, এটি হলো টোটাল সেলস রেখা। তাহলে এটা হলো সেলস রেখা, এটা হলো টোটাল কস্ট রেখা, এবং এটা হলো ব্রেক ইভেন বিন্দু। এই হলো আমাদের ব্রেক ইভেন চার্ট। এবার আসি, ব্রেক ইভেনের নিচে যদি সেল হয় তাহলে লস হবে, আর ব্রেক ইভেনের উপরে যদি যায় তাহলে লাভ হবে। এই জন্য আমরা নিচের অংশে এইটুকে বলি যে লস এরিয়া, এবং উপরের অংশে এই বরাবর এটাকে বলা হয় প্রফিট এরিয়া। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ব্রেক ইভেন চার্ট শিখলাম টোটাল অ্যামাউন্ট বেসিস থেকে। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। শিক্ষার্থীগণ, সিপিপি অ্যানালাইসিস অধ্যায়তে আমরা 3টি ক্লাসে 4টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো যতটুকু আমরা শেখার চেষ্টা করেছি, আশা করি আপনারা ভালোই বুঝতে পারছেন। আর এখন আপনাদের বাকি কাজটি যে ইজি প্লাস হ্যান্ডবুকটি আপনারা সংগ্রহ করুন। এখানে ফরম্যাট আকারে 4টি ফরম্যাটের প্রায় 80টি অঙ্ক পরপর সাজানো আছে, এবং বোর্ড প্রশ্নগুলো সব দেওয়া আছে। এগুলো অনেক সহজে ইজিভাবে আমি সমাধান করে দিয়েছি। এগুলো প্র্যাকটিস করলে আশা করি এর বাইরে পরীক্ষায় অঙ্ক আর আসবে না, ইনশাল্লাহ এর ভিতরেই থাকবে। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।